শেষবারের মতো জুয়া খেলতে এসে স্ত্রীকে বাজিতে হেরে গেলাম। স্ত্রীর মাথায় হাত রেখে আল্লাহর নামে কসম কেটে বলেছিলাম আর জীবনে জুয়া খেলব না, কিন্তু তাকে দেওয়া কসম আমি 2 দিনও রাখতে পারলাম না। 2 দিন পর তৃতীয় দিনের দিন রাত এখন 12টা বাজে। বন্ধুরা আমাকে তাদের মাঝে বসিয়ে চেপে ধরল। শেষবারের মতন যেন একবার তাদের সাথে খেলি। প্রথমত রাজি হইনি, তারপর কি একটা ভেবে রাজি হয়ে গেলাম। 6 বছর ধরে জুয়া খেলে একবারও হারিনি, কিন্তু এবার হয়তো আমার ভাগ্যে অন্য কিছু ছিল। পরপর 2 বার খেলায় হেরে গেলাম। বাজি অনুযায়ী এখন আমার প্রাণপ্রিয় বন্ধু তায়েফ আমার যা আছে, আমার কাছে যা চাইবে আমাকে ওকে সেটা দিতে হবে। আমিও মন স্থির করলাম আমার কোনো কিছুর কমতি নেই। মাঝে মধ্যে শখের বসে খেলি, এখনও যা চাইবে আমি নগদেই দিতে পারবো ভেবে মৃদু হেসে বললাম, তোর কি চাই বল। ফিনপতন নীরবতা পালন করছে তায়েফ, তা দেখে আমি ব্রু কুচকে ফেললাম। আমার মুখের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া বাঁকা করে ডেভিল হাসলো তায়েফ। ও যখন মুখ খুলল আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি। সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলাম। শেষে কিনা তায়েফ আমার বন্ধু বাজিতে আমার বউকে চাইলো। ওর কথা শুনে হকচক খেয়ে গেলাম। ইচ্ছে করছে এক ঘুষিতে ওর নাক ফাটিয়ে ফেলে, কিন্তু আমি তা পারলাম না। মনে হচ্ছিল আমায় বন্ধু আমার সাথে মজা করছে। তাই তো তায়েফের কাঁধে হাত রেখে মলিন কণ্ঠে প্রশ্ন ছুড়লাম, তুই আমার সাথে মজা করছিস তাই না রে? তাইফ আমার হাতটি ছিটকে ফেলার মতো জাঁকড়া দেয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। লুঙ্গি কয়েকবার জারা দিয়ে কাঠখোট্টা কণ্ঠে বলে, তোর সাথে মজা করার সময় আমার নেই। খেলার আগে বাজির কথা শুনে তো একবারও জিজ্ঞেস করিসনি কি বাজি? তখন কি জিজ্ঞেস করতি তাহলে এখন অকালে বউটাকে হারাতে হতো না। বাজিতে হারছিস তুই আর তোর বউকে জিতেছি আমি। এখন সোনা বাড়িতে যা, হ্যাঁ আমি কাল সকালে আমার জিতা মালকে নিতে যাব। তাইফের মুখে নিজ স্ত্রীর সম্বন্ধে বাজে কথা শুনে আমার শরীরের সমস্ত রক্ত টকবক করে উঠল। আমি বসা থেকে লাফিয়ে উঠে তাইফের শার্টের কলার ধরে রাগী গলায় বললাম, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার স্ত্রীকে মাল বলিস? তোকে আজ আমি এখানেই জ্যান্ত কবর দিব। তাই 2 হাত দিয়ে আমার হাত ছাড়ানোর চেষ্টা করছি। পিছন থেকে বাকিরা আমাকে ধরে টানছে। তায়েফের থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে তারা বললেন, বাজিতে তুমি হারছো ইয়াসির। খেলার তো এটাই নিয়ম, যে জিতবে সে যা চাইবে তাই দিতে হইব মিয়া। এখন তোমার এত লাফালাফি আমরা কেন সহ্য করব না? বাজির নিয়ম অনুযায়ী তাইফ তোমার কাছে যা চাই তুমি তা দিতে বাধ্য। তাইফ তোমার কাছে তোমার বউকে চাইছে, তুমি কাল সকালে ভাবিকে ডিভোর্স দিয়ে তাইফের হাতে তারে তুইলা দিবা। উপস্থিত সকলের কথা শুনে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে খুব যত্ন করে আপন মানুষগুলো বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অন্তরে, শ্বাসরুদ্ধকর কষ্ট হচ্ছে। এমন লাগছে এখনই আত্মাটা শরীর থেকে বেরিয়ে উড়াল দিবে এই দূর আকাশে। চোখের কোণে ছলছল করছে অশ্রুকণা। শেষ কবে চোখ থেকে জল গড়িয়ে পড়েছে জানা নেই। যে বন্ধু আমার থেকে আমার প্রাণ বোমরাকে চাইছে সে বন্ধুর দিকে এক নজর তাকালাম। দেখলাম সে হাত দিয়ে তার মাথার লম্বা চুলগুলো পেছনে ঠেলে ফেলছে। অদর জুড়ে তার অমায়িক হাসি, যেন সে বিশাল রাজ্য জয় করেছে। আমি নির্বাক বাকরুদ্ধ, বলার মতো কোনো কথা খুঁজে পেলাম না। কয়েকজন চাচারা বললেন, শোনো ইয়াসির, কাল সকালে কাজী লইয়া আমরা তোমার বাসায় যাব। তুমি এরই মধ্যে তোমার বউকে সব বুঝাইয়া কইয়া দিও, এখন বাড়িতে যাও। তাদের কথার ফিটে কোনো প্রত্যুত্তর করতে পারলাম না। কণ্ঠ নালী থেকে শব্দ বের হলো না। নির্বাক্য নির্ভীক চোখে তাকিয়ে চলতে লাগলাম। শুনলাম রাস্তা, হাইওয়ে ব্রিজের ফুটপাত দিয়ে একা হেঁটে চলেছি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে নির্জীব ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের গোলাটে আলোয় নিজেকে উপলব্ধি করছি। যাদের আপন মানতাম তারাই বেইমানি করলো। এই মিথ্যে শহরে নিজের ছায়া ব্যতীত কেউ কারো আপন নয়। প্যান্টের পকেটে থাকা ফোনটা কিংদংশ পরপর শব্দ করে বেজে উঠছে। সাহস হচ্ছে না পকেট থেকে ফোনটা বের করে হ্যালো বলার। কি বলবো আমি তাকে, কিভাবে বলবো আমি ওকে বাজিতে হেরে গেছি। কালো ঘন মেঘে ডেকে রাখা আকাশটার দিকে দৃষ্টি স্থির করলাম। বুক ছিঁড়ে বেরিয়ে আসতে দীর্ঘশ্বাস। প্রিয় মানুষকে হারানোর হাহাকার, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু ওই যে পুরুষ মানুষ বলে কথা, পুরুষ মানুষ তো আর চাইলে কান্না করতে পারে না। আফসোস হচ্ছে ভীষণ, বারবার আওড়াচ্ছি, যদি এমনটা
সম্ভব হতো সময়টাকে রিজার্ভ করে 2 ঘন্টা পিছিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে এই অনর্থ আর হতে দিতাম না। কিন্তু এটা যে অসম্ভব, অতীত কখনো খণ্ডানো যায় না। অনেকটা পথ একা একা হাঁটলাম। হঠাৎ নজর আবদ্ধ হলো রাস্তার পাশে পথচারীদের উপর। তাদের নেই ভালো কোনো পোশাক আশাক, আর না আছে ঘর বাড়ি, তবুও তারা রাস্তার পাশে শুয়ে চিন্তামুক্ত ঘুমিয়ে আছে। তাদের থেকে কিছুটা দূরে কতগুলো কুকুর শুয়ে ঘুমিয়ে আছে। তাদের দিকে তাকিয়ে নিজের ভেতরকার হাহাকার যেন আরও তীব্র হলো। এত টাকা পয়সার বিলাসবহুল গাড়ি ফ্ল্যাট থেকেও আজ আমার মনে দুর্দ্বন্দ্ব শান্তি নেই। ভেতরটা যে জ্বলে পুড়ে যাচ্ছে। বাম হাতের উল্টো ফিট দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিলাম। চোখ জোড়া বন্ধ করে অনেকক্ষণ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রইলাম। আর কিছুক্ষণ পরে ফোনের মেসেজ রিংটং বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার স্ত্রী ইনায়ার ফোন থেকে একটি মেসেজ এসেছে। সে লিখেছে, কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করছো না। আমার বুঝে টেনশন হয় না, জলদি বাড়ি আসো, আমার তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। মেসেজটা পড়তে ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো এক তাচ্ছিলের হাসি। আর কিছুই করার নেই, চললাম বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর দারোয়ান চাচাকে ডাকলাম। আমার কণ্ঠ শুনে ভেতর থেকে এসে গেট খুলে দিলেন তিনি। এর আগে যখনই তিনি গেট খুলতেন আমি তার সাথে ভালো মন্দ 2-4টে কথা বলে তারপর উপরে যেতাম, কিন্তু আজ আর সেটা করতে মন চাচ্ছে না। নিশ্চুপ হয়ে চলে আসলাম চাচার সামনে থেকে। এতে অবশ্য তিনি বেশ অবাক হয়েছেন। উপরে আসলাম, হাতটা কাঁপছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলের সুইচ বোর্ডে চাপ দিলাম। শব্দ করে কলিং বেলটা বেজে ওঠে। ড্রয়িং রুমে বসে ছাতক পাখির মতো দরজার দিকে তাকিয়েছিল আমার ইনায়া। কখন বেলটা বাজবে আর সে এসে দরজাটা খুলে দিবে। কলিং বেলের শব্দ কানে যেতে এক দৌড়ে এসে দরজা খুলে দেয় ইয়ানা। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে খিলখিল করে হেসে ফেলে, বাচ্চাদের মতো মুখ করে জিজ্ঞেস করে, আজ আসতে এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ইয়ানাকে বলার জন্য কোনো কথা আমার বাক্যের ঝুলিতে নেই, তাই তো মাথা নিচু করে ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম। দরজা বন্ধ করে ইয়ানা পিছু ডেকে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আমি চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম। গম্ভীর কণ্ঠে তার উদ্দেশ্যে বললাম, আমার খিদে নেই। রুমে এসে টাওয়াল নিয়ে ঢুকলাম বাথরুমে। ঘণ্টাখানেক শাওয়ার নিয়ে বের হলাম। বের হতে দেখি আমার ইয়ানা বিছানার এক কোণে কপালে হাত দিয়ে বসে আছে। আজ নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে। মনে মনে হাজারো ধিক্কার জানালাম নিজেকে। আলমারির কাভার থেকে একটা শর্টস আর একটা টি শার্ট বের করে পরে নিলাম। ভেজা টাওয়ালটা টেবিলের উপর রেখে বারান্দায় চলে আসলাম। রাস্তা দিয়ে আসার পথে একটা টঙের দোকানে খোলা পেয়েছিলাম, সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সিগারেটের বাক্সটা হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করলাম। সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে, ইয়ানার এক কসমের জন্য। আজ আবারও সিগারেটে ফুঁকবো। আজকের যন্ত্রণা যে তীব্র, সিগারেটই পারবে তা কমাতে। পরপর 3টা সিগারেট ফুঁকে শেষ করলাম। চক্ষু জোড়া আমার লাল রক্তবর্ণ হয়ে গেছে। এমতো অবস্থায় ইয়ানার উপস্থিতি টের পেলাম। ইয়ানা এক হাত দিয়ে নাক টিপে করে শানিত কণ্ঠে বলে, তুমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলে, তাহলে আজ এত বছর পর আবারও কেন খাচ্ছ? সিগারেট খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা তো সিগারেটের গায়েও লেখা আছে ইয়াসির। ইয়ানার কথাগুলো কর্ণগহ্বরে আসলো, কিন্তু আমি না শোনার মতো করে ঠায় দাঁড়িয়ে রইলাম। ইয়ানা পাশ থেকে আমার সামনে এসে দাঁড়ালো, রাগী গলায় বলে, ইয়াসির কি হয়েছে তোমার? আমাকে প্লিজ বলো, এমন রিয়েক্ট কেন করছো তুমি? ইয়ানার প্রশ্নের জবাব কী দেব বুঝতে পারছি না, তাই নির্বাক তাকিয়ে রইলাম তার মায়াবী চোখের দিকে। কথা বলার সময় তার বারবার চোখের পলক ফেলার স্বভাব, আর তার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ইয়ানা কথার উত্তর না পেয়ে ভীষণ রেগে যায় এবং বার কয়েক একই প্রশ্ন করে। আমি যন্ত্রণাটা আর নিজের মধ্যে দমিয়ে রাখতে পারছিলাম না। আমাদের বিয়ের আগে ফ্রেন্ড ছিল 4 বছর, আর আমাদের বিয়ের বয়স 6 মাস। এই 4.5 বছরে ইয়ানার উপরে আমি কখনো চিৎকার করিনি, আর না কখনো রাগ দেখিয়েছি। নিজের থেকেও বেশি ভালোবাসি আমি ইয়ানাকে। আমি এই প্রথম তার উপর চিৎকার করলাম, ঝাঁঝালো কণ্ঠে তার সামনে সত্যটা মিলে ধরলাম। আমার কথা শুনে অবাক হলো ইয়ানা।
নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে না এসে সহসা এক হাত দিয়ে বারান্দার গ্রিল শক্ত করে ধরল। আমি তাকে ধরতে হাত বাড়লে সে তার অন্য হাতটি আমার সামনে ধরে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে টাচ করার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন মিস্টার ইয়াসির শাহ নাম। শেষমেশ কিনা আপনি আমাকে নিয়ে বাজি খেললেন। ছি, আপনি আমাকে এতটা নিচে নামাবেন কখনো ভাবিনি। ইয়ানা ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে হনহনিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমি স্পষ্ট দেখেছি তার চোখে জল। ইয়ানার বলা কথাগুলো আমার কাটা আঘাতে লবণে ছিটার মতো লাগলো। তার এমন আচরণ করাটাই স্বাভাবিক। পুরো রাত একা নিঃসঙ্গ রইলাম বারান্দায়, কখনো বসে কখনো দাঁড়িয়ে। সিগারেটের বাক্সটার মধ্যে থাকা সবগুলো সিগারেট অনেক আগে শেষ হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। এই বুঝি অন্ধকার কাটিয়ে এখন সূর্য তার আলোয় আলোকিত করবে জগৎটাকে। সে সময় কানে একটা অদ্ভুত খটখট শব্দ ভেসে এলো। এই সকালবেলা কোথা থেকে আসছে শব্দটা ভেবে বারান্দা থেকে রুমে আসলাম। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। শব্দটা কিচেন থেকে আসছে। কিচেনে গিয়ে দেখি আমার ইয়ানা রান্না করছে, আর সবগুলো আমার পছন্দের খাবার। আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আর চোখে সে আমাকে দেখে তারপর আগের নাই নিজের কাজে মন দেয়। আমি কম্পিত কণ্ঠে প্রশ্ন করলাম, তুমি কাল রাতে SMS দিয়েছিলে, তোমার নাকি আমাকে কি সারপ্রাইজ দেওয়ার আছে? কিসের কথা বলেছিলে তুমি? ইয়ানা কাজ করতে করতে থেমে যায়। খুন্তি হাতে আমার দিকে ঘুরিয়ে দাঁড়ায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, সারপ্রাইজ দেওয়ার মতো পরিস্থিতি আপনি আর রাখেননি, তাই আর না জানানো শ্রেয় বলে মনে করছি। শেষবারের মতো আপনার পছন্দের খাবারগুলো রান্না করছি, খেয়ে ধন্য করবেন আমাকে। আর তো কখনো পারবো না। তাই ইয়ানার কথাগুলো তীক্ষ্ণতা এতটাই তীব্র ছিল যে আমি আর তার সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওখান থেকে চলে আসলাম। দম বন্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সকাল গড়াতে আমার বাসায় উপস্থিত হলে কাজী মশাই সহ তায়েফ আরও কয়েকজন। সব কিছু কত তাড়াতাড়ি ঘটে গেল। আমার ইয়ানা আমার থেকে চিরতরে দূরে সরে গেল। আমাকে ছাড়ার আগে দ্বিতীয়বার চিন্তা করলো না ইয়ানা ডিভোর্স পেপার টেবিলের উপর রাখে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তখন শেষবারের মতো আমি তার হাতটা ধরি, ক্ষমা চাই, কিন্তু সে আমার দিকে আর ফিরেও তাকালো না। বাড়ি থেকে বের হয়ে গেল। আর যাওয়ার দিকে তাকিয়ে দপ করে ফ্লোরে বসে পড়লাম। আমার চারপাশের অন্ধকার নেমে এলো যেন। মাথাটা জিম করছে। আমি চোখে সব কিছু অস্পষ্ট ঘোলাটে দেখছি। তারপর আর কিছু বলতে পারবো না। মাথাটা ঘুরতে লাগলো আর দপ করে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে বিছানার উপর উপলব্ধি করলাম। বিছানার পাশে ছোট্ট টেবিলের উপরে পড়ে থাকতে দেখলাম ছোট্ট একটি খাম। মাথাটা ঝিমাচ্ছে, চোখ ঝাপসা লাগছে। কোনো কিছু বোঝার আগে রুমের মধ্যে প্রবেশ করলে একজন মহিলা। কড়াকড়িভাবে তাকাতে দেখলাম মহিলাটি আর কেউ নয়, বরং আমার মাকে দেখে আমি রীতিমতো হকচকিয়ে উঠলাম। মা আমার কাছে এসে বিছানার উপরে বসলেন। আমার চুলে কপালে হাত বুলিয়ে দিয়ে করুণ কণ্ঠে বললেন, বৌমার খবরটা শুনে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। কালকে শুনেছি আর রাত সকালে ঘুম থেকে উঠে গ্রাম থেকে শহরে চলে আসছি। তা বৌমাকে আসছি পর থেকে কোথাও দেখছি না। কোথায় সে? আর তুইও কেমন? ফ্লোরে পড়েছিলেন, দরজাও খোলা ছিল, কি হয়েছে? মার কথা শুনে শুকনো ডোক গিললাম। মনে করতে লাগলাম তখনকার ঘটনা। আমাকে চুপ থাকতে দেখে মা আবারও প্রশ্ন করেন, তার বৌমা কোথায়? আমি এবারও কোনো উত্তর দিতে পারিনি। মার চোখে তাকানোর সাহস হচ্ছে না আমার। মাথা নিচু করে নিস্তর বসে আছি। মার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একবার বলছে বৌমার খবর শুনে আসছে, আবার বলছে খবরটা নাকি কাল শুনেছে। মনে মনে ভাবতে লাগলাম, কোন খবরের কথা বলছে মা? আমি মার মুখোমুখি অপরাধীর মতো তাকালাম। মসৃণ কণ্ঠে প্রশ্ন করলাম, কোন খবরের কথা বলছো তুমি মা? আমি কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনে মা শব্দ করে হেসে ফেলল। মনে হচ্ছে আমি কোনো জোকস বলছি। মার উদ্ভট হাসি দেখে আমি অবাক হলাম। ব্রুকুটি কুচকে তাকালাম। আমার হাবভাব লক্ষ্য করে মা হাসি থামায়। তারপর আমার কপাল ছুঁয়ে হাত নামিয়ে শান্ত কণ্ঠে বলে, আমার ছোট্ট বাবু যে অনেক বড় হয়ে গেছে। এবার তো তার ঘর আলো করে ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা আসবে। আমার সংসার আলোকিত করবে, পরিপূর্ণ করতে ছোট্ট নাতি নাতনি আসবে।
মার কথার ভিটা হা হয়ে গেলাম। অস্ফুট সরে বলে উঠলাম, নাতি নাতনি? মা আবার ভারী কণ্ঠ শুনে কপাল কুঁচকালেন, ঠোঁট জোড়া উল্টিয়ে কিয়ৎক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাগিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এমন ভাব ধরছিস, মনে হচ্ছে কিছুই জানিস না। বৌমার সাথে আমার কাল বিকালে কথা হয়েছে। ও আমাকে বলেছে রাতেই তোকে খুশির খবরটা জানাবে। তাহলে তুই এমন বিহেভ করছিস কেন? মনে হচ্ছে তোকে সে বলেনি। অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছি। মার কথায় যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মুখ ফুটে কথা বের হচ্ছে, মনে হচ্ছে আমি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলছি। আমতা আমতা করে বললাম, খুশির খবর। মা আমার আগের মতো খিলখিল করে হেসে উঠল, আমার মাথায় হাত রেখে বলল, হ্যাঁ রে, তুই বাবা হতে চলছিস, আর বৌমা মা হতে চলেছে। বৌমা 2 মাসের গর্ভবতী। আমাকে কাল বিকেলে কল দিয়েছিল। হুটহাট মাথা ঘুরানো বমি বমি ভাব বলে হাসপাতালে যায়। তখন প্রেগনেন্সি টেস্টে কনফার্ম হয় না ও যে প্রেগনেন্ট, আর ও তখনই আমাকে ফোনে খবরটা জানায়। আমি তো খুশিতে তখনই চলে আসতাম, কিন্তু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে বলে আসেনি। সকাল হতেই শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। তাছাড়া বৌমা তো আমাকে বলেছিল সে তোকে নিজেই খবরটা দিবে। তাহলে এবার কেন দিল না? ভুলে গেল কিভাবে? বৌমা তো এতটা কেয়ারলেস নয়। মা হবে বলে তো তার মুখে থেকে হাসি থামছিলই না। বিয়ের 6 মাস পর গর্ভধারণ করতে সক্ষম হয়েছে মেয়েটা। একটা বাচ্চার জন্য কতই না আল্লাহর কাছে আর্জি করেছে। অবশেষে আল্লাহ মেয়েটার চাওয়া পূরণ করেছেন। তা আমি এতক্ষণ ধরে বকবক করছি, তুই একবারও বললি না বৌমা কোথায়? তাকে একটু দেখে নিজের চোখটাকে জুড়াতে চাই। কোথায় সে? কথা বলতে বলতে মার চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি এখনো মায়ের কথায় বিশ্বাস করতে পারছি না। অপলকভাবে তাকিয়ে রইলাম। মনে পড়ল তখন ইয়ানার মেসেজটার কথা। সে বলেছিল সারপ্রাইজ দিবে, কিন্তু তার দিল কই? মাথাটা চক্কর দিয়ে উঠে তবুও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। ছোট্ট টেবিলের উপরে থাকা খামটা হাতে নিলাম। খামের ভেতর দেখলাম একটা সাদা কাগজ। কাগজটা হাতে নিয়ে দেখি তাতে কিছু লেখা। মা আমার হাতে কাগজ দেখে প্রশ্ন ছুড়ল, বাবু তোর হাতে কি ওটা? কি লেখা আছে এই কাগজে? ছোট থেকে মা আমাকে বাবু বলে ডাকে, আর এখনও তাই। ওনার এই অভ্যেসটা এখনও যায়নি। মাকে বললাম, দাঁড়াও আমি দেখে তোমাকে বলছি। কাগজটা খুলে দেখি ইয়ানার নিজ হাতে লিখে কিছু শব্দ, কিছু কথা শব্দ করে পড়তে লাগলাম। তোমার সবটা জেনেই তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে একদিন তোমার সব বদ অভ্যেসগুলো পাল্টে ফেলবো, কিন্তু আমি সবটা পারিনি। হয়তো আমার ভালোবাসাই কমতি ছিল, তাই তো তুমি পেরেছো আমাকে নিয়ে বাজি খেলতে। যাই হোক, এমনটা করা কি খুব বেশি জরুরি ছিল ইয়াসির? জানি না বিশ্বাস করবে কিনা, তবে সত্য বলছি, আমাকে তুমি কোনো জায়গায় ছাড়োনি, একদম জীবন্ত লাশ বানিয়ে দিয়েছ। বাবা মার বাড়ি থেকে শুধু এক কাপড়ে বের হয়ে আসছিলাম তোমার হাত ধরে, তোমায় ভালোবেসে। আর তুমি কি করলে ইয়াসির জানো? কাল রাতে তুমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি অনেক এক্সাইটেড ছিলাম, কখন তুমি আসবে আর কখন আমি তোমাকে বলবো আমরা বাবা মা হতে যাচ্ছি। খুশির সীমা ছিল না আমার। যতটা না খুশি হয়েছিলাম তার থেকেও ডাবল যন্ত্রণা তুমি আমাকে দিয়েছ। বিকেল থেকে কত স্বপ্ন বুনেছিলাম, সে স্বপ্ন আকাঙ্ক্ষা তুমি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি ইয়াসির। আমি ইয়ানা মেহে ফার্স্ট তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ইয়াসির একটা কথা তুমি মনে রেখো, জীবনে কখনো শান্তিতে থাকতে পারবে না। তুমি যে অন্যায় করেছো আমার ও আমার বাচ্চার সাথে, তা তোমাকে প্রকৃতি ঠিক একদিন ফিরিয়ে দিবে। মাথা ঘুরিয়ে আসলো, দুপ করে বিছানার উপরে বসে পড়লাম। মাথা কাজ করছে না, নিজেকে পাগল পাগল ঠেকছে। বুকের মধ্যে কম্পন বয়ে যাচ্ছে। সুখ ছিল স্ত্রী হারানো, সেখানে এখন সুখ দ্বিগুণ হয়েছে। অশ্রুসিক্ত চোখে মার দিকে তাকালাম। মা উঠে এসে আমার পাশে বসে কাঁধে হাত রেখে শুধালো, কি হয়েছে? আমি ডানে বামে মাথা নাড়ালাম। কিছু হয়নি। মনে মনে মন স্থির করলাম, যে কোনো কিছুর মূল্য হলেও আমাকে আমার ইয়ানাকে ফিরিয়ে আনতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলে আসছি তোমার বৌমাকে আনতে যাচ্ছি। তবে বিপত্তি সৃষ্টি হলো তখন, যখন তাইফের বাড়ি পৌঁছে ওখানে আমি ইয়ানাকে পেলাম না। তাইফ তার বাড়ির উঠোনে দক্ষিণ দিকে একটা কাঁঠাল গাছের নিচে চেয়ারে বসে আয়েশ করছে। আমাকে দেখে সে নড়ে চড়ে ওঠে। আমি সোজা দৌড়ে গিয়ে ওর পায়ে পড়ে যাই। হাত দুটি জোর করে বলি, আমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার যা আছে সব তুই নিয়ে নে। তাই
অপদস্থ চোখের পলক ফেলে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে আমাকে বলে, আমাকে ক্ষমা করে দিস ভাই, জানি না আমার কি হয়েছিল। আমি তোর সাথে অন্যায় করেছি, ভাবির সাথেও অন্যায় করেছি। আমি ভাবিকে নিয়ে আসার সময় তিনি আমার পা ধরে কান্নাকাটি শুরু করে এবং তিনি বলেন উনি প্রেগনেন্ট। আমি নিজের ভুল বুঝতে পারছি। হাতের উল্টো ফিট দিয়ে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিয়ে মসৃণ কণ্ঠে বললাম, তোর ভাবিকে নিয়ে আয়। যা তাইব, ওকে গিয়ে বল আমি ওকে নিতে আসছি। তাইব অবাক কণ্ঠে বলে, ভাবি তো আমার বাড়িতে নাই, উনি তো রাস্তা থেকেই কোথায় যেন চলে গেছে। আমি ভাবছিলাম তোর কাছে যাবে। তোর নাম্বারে অনেকবার কল দিয়েছি, রিং হয়েছিল, কিন্তু তুই রিসিভ করিসনি। ইয়ানার খোঁজ পায়নি এখনো। তাইফের কাছ থেকে মুক্তি নিয়ে মুক্ত আকাশের উড়ে গেছে সে, বোধগম্য হচ্ছে না সে এর মধ্যে কোথায় ও কার কাছে গেছে। ওর আত্মীয় বলতে শহরে কেউ নেই। ও মাঝে মধ্যে বলতো ওর অধিকাংশ আত্মীয় দেশের বাহিরে থাকে, শুধুমাত্র ওর বাবা মা আর এক চাচা বাংলাদেশে আছে। ওর মুখে বার কয়েক ওর বাড়ির ঠিকানা শুনেছি। তাই আর দেরি না করে বাসে উঠে পড়লাম। হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটছে, বুকের মধ্যে দুফুক করছে। আসার সময় ফোনটা বাড়িতে ফেলে আসছি। বাড়িতে মা একা রয়েছে, নিশ্চয় আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। ভুল করেছি আমি, আর সে ভুলের মাসুল দিতে হচ্ছে সবাইকে। এমন এক নির্বিকার পরিস্থিতিতে পড়েছিলাম যে আমি পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। চোখের সামনে সব বসছিল, কিন্তু আমি পারিনি কিছু করতে চাইনি। যা ঘটেছিল শুধু দেখে গেছি। জানি না আমার ইয়ানা এখন কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে। রাত থেকে কিছু খায়নি সে, এমন অবস্থায় খালি পেটে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এসবের জন্য আমি দেয়, শুধু আমি মনে মনে নিজেকে ধিক্কার জানালাম। এমনিতে মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধছে। আমার ইয়ানা ঠিক আছে তো? বারবার মনে হচ্ছে আমি ইয়ানাকে যদি ফিরে না পাই। লোকাল বাস যাতায়াত করা বড্ড কষ্টের, মানুষের ঠেলাঠেলিতে জীবন অতিষ্ঠ। চোখ জোড়া বন্ধ করতে চোখের সামনে বেশি উঠছে ইয়ানার মুখশ্রী, কর্ণগুহুরে হানা দিচ্ছে ইয়ানার ডাক। চোখের পাতায় বেশি উঠছে ইয়ানার শেষ চাহনি। শেষবারের মতো ব্রুযুগল কুঞ্চিত করে ওর ওই তীক্ষ্ণ চোখে তাকানো ভয়াবহ সেই দৃষ্টি, যে চোখে ছিল হাজারো ঘৃণা। ইয়ানার চোখে ভালোবাসা ব্যতীত ঘৃণার এক ঝলক আমি এর আগে কখনো দেখিনি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইয়ানা, আর আমি কিনা তা শুধুমাত্র একটা ভাজিতে হেরে গেছি বলে তাকে অন্যের হাতে তুলে দিলাম। একটা বাজি আমার কাছে আমার ইয়ানার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে হয়ে গেল? নিজের বোকামির জন্য নিজের উপর ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে। নিজের মাথা চুল টেনে ছেড়ে ফেলছে। জানালা দিয়ে বাহিরে তাকালাম খোলা আকাশের দিকে, দৃষ্টি তাক করে সূর্য। সূক্ষ্ম শ্বাস ফেলে মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকে আমার ইয়ানার সাথে দেখা করিয়ে দাও। প্রয়োজন ওর পা ধরে আমি আমার ভুলের ক্ষমা চাইব। আমার জীবনে দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে দাও। বুক ছিঁড়ে বেরিয়ে আসে বারে দীর্ঘশ্বাস। পাশের সিটে বসে আছে একজন মধ্যবয়স্ক লোক। উনি বেশ কিছুক্ষণ ধরে আমাকে লক্ষ্য করছেন। আমার কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা? তোমাকে দেখে সুস্থ বলে মনে হচ্ছে না। চোখ দুটো কেমন রক্তবর্ণ হয়ে আছে। তাছাড়া তোমার হাবভাব দেখে বোঝা যাচ্ছে তুমি অসুস্থ। ছাতার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললাম, এরকম গল্প ফ্রিতেই পড়তে ফ্লেস্টার আমার কিছু হয়নি চাচা, শুধু প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনতে বের হয়েছে। আমার কথা শুনে চাচা মলিন হাসলেন। ঠোঁটে হাসি ধরে বললেন, চিন্তা করো না, সে যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি তাকে অবশ্যই ফিরে পাবে। চাচা হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তার আগে ওনার স্ট্যান্ড চলে আসে আর উনি নেমে পড়েন। যাওয়ার আগে বলে যান, বেশি দুশ্চিন্তা কইর না, আল্লাহর উপর ভরসা রাখবে। যাকে খুঁজতে বের হয়েছে নিশ্চয়ই খুঁজে পাবে। 2 ঘন্টা জার্নির পর আসলাম ত্রিপুরা। অনেক মানুষের কাছে জিজ্ঞেস করলাম, মেহফাজ আইবেক এর বাড়ি কোথায়? কেউ বলতে পারল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর একজন কৃষককে দেখলাম খেতে হাল চাষ করছে। তাকে ডাক দিলাম। তিনি আমার কাছে আসেন এবং প্রশ্ন করেন তাকে কেন আসতে বললাম। ওনার কাছে ইয়ানার বাড়ির খবর করলাম। উনি আমাকে বললেন, এখান দিয়ে সোজা হাইটা যাও, সামনে একটা টঙের দোকান পাইবা, ওখানে একটা বাচ্চা পোলা বৈশা থাকে,
ওরে জিজ্ঞাসা কইবা সে তোমারে যেন মেহফাজ ম্যানশনে নিয়ে যায়, তাইলেই নিয়ে যাইব। লোকটাকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে ওনার কথা মতো চলতে লাগলাম। দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করতে সে আমাকে পথ দেখালো। মিনিট 10 হাঁটার পর সে আমাকে নিয়ে আসে কালিশান মহলের সামনে। বেশ জাঁকজমক। বাড়ির সামনে 2জন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে প্রশ্ন করে আমি কে, কেন আসলাম। ওনাদের সাথে কথা বললাম। কিয়ৎক্ষণ পর হতাশাজনক শ্বাস ফেলে শহরের উদ্দেশ্যে চলতে লাগলাম। গ্রামের মিঠু পথ দিয়ে হাঁটছি। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছি, ইয়ানা তুমি কোথায়? ওর বাবার কাছে আসেনি, আর আসবেই বা কীভাবে? ওর বাবা মা কেউ বাংলাদেশের নেই, ওনারা ইতালি চলে গেছেন, তাও 2 মাস আগে। বাড়ির দেখাশোনা করার জন্য মানুষ 2জন রেখেছেন, হুট করে একজন মানুষ হারিয়ে গেল। ভাবতেও অদ্ভুত লাগছে। আমার বন্ধুদের মধ্যে একজন পুলিশ অফিসার আর একজন জার্নালিস্ট। শহরে এসে ওদের 2জনের সাথে একটা ক্যাফেতে মিট করলাম। 2জনকে বললাম আমার ইয়ানাকে খুঁজে এনে দাও, বিনিময়ে যা করতে হয় করো, যত টাকা লাগে আমি দিব। ওরা আমাকে আশ্বাস দিল ইয়ানাকে আমায় খুঁজে এনে দিবে। বাড়ি ফিরে আসতে মা দরজা খুলে দেয়। আমাকে একা দেখে আগেই প্রশ্ন করে বৌমা কোথায়। কণ্ঠে গাম্ভীর্য রেখে বললাম পাইনি। মা অবাক কণ্ঠে বলে পাইনি মানে? গম্ভীর কণ্ঠে মাকে ঘটনা খুলে বললাম। মা মুখে কিছু বলল না, মাত্রাতিরিক্ত রাগে কষে এক সর মারলেন। জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুলল মা। মায়ের হাতে সর খেয়ে উচ্ছ্বসিত চোখে তার দিকে তাকিয়ে কণ্ঠস্বরে করুণ কণ্ঠে বললাম মা। মা শক্ত গম্ভীর কণ্ঠে বলল তোর মতো জঘন্য ছেলে আমি ফেটে ধরেছি? ভাবতেই ঘৃণায় আমার শরীর শিরশির করে উঠছে। ইচ্ছে করছে তোকে গলা টিপে মেরে ফেলতে। ছি, আমি কখনো কল্পনাও করিনি আমার ফেটে ছেলে এতটা জঘন্য হবে। নালত হচ্ছে আমার তোর উপর। এটা বাস্তব জীবনিয়াছি, কোনো সিনেমা নয়। বাজিতে হারছি বলে বই দিয়ে দিব? এটা কোথায় পাইছিস তুই? তোর মাথায় কোনো আক্কেল বুদ্ধি আছে কি না? নাই। তুই না বলেছিলি নিজের থেকেও বেশি ভালোবাসিস তুই এনাকে, তাহলে আজ কীভাবে পারলি সে ভালোবাসাকে ছেড়ে দিতে? আমার পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, তখন তুই কি বলেছিলি মনে নেই তোর? থাক, আমি মনে করিয়ে দিচ্ছি। তখন তুই আমার পা ধরে বলেছিলি মা আমি ইয়ানাকে ভালোবাসার পর নিজেকে ভালোবাসতে ভুলে গেছি, কেননা আমি ইয়ানাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোর ইয়ানার প্রতি পাগলামি ও ভালোবাসার জন্য আমি রিনা খান তোদের ভালোবাসাও পালিয়ে বিয়েটা মেনে নিয়েছিলাম। একটা সময় ছিল যখন তুই ইয়ানা বলতে মুগ্ধ ছিলি, আর সেই তুই কাল রাতে তাকিয়ে বাজি রেখে জুয়া খেললি। ছি, এটা দেখার বাকি ছিল আমার। এটা দেখার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন। এখন মনে হচ্ছে আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ ফুসেছি। আমি খুশি হয়েছি, ভালোই হয়েছে বৌমা তোর কাছে ফিরে আসেনি। তাহলে দেখা যেত তুই অন্যদিন তাকে দিয়ে দেহ ব্যবসা করাতিস। এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারলাম না। অস্ফুট স্বরে চেঁচিয়ে বললাম মা কী সব যাতা বলছো তুমি? মা রাগান্বিত হয়ে শাহাদাত আঙ্গুল তুলে আমার মুখের সামনে ধরে কর্কশ কণ্ঠে বলল খবরদার, তোর ওই মুখে আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে মনে করবি তোর মা মরে গেছে। তোর মতো ছেলের মুখে মা ডাক শোনাচ্ছে মরে যাওয়া ঢের ভালো। তীক্ষ্ণ কণ্ঠ কথাগুলো বলে মা সামনে থেকে চলে যায়। হাঁটু বাজ করে ফ্লোরে বসে নিঃশব্দে কান্না করে ফেলি। সেলিংয়ের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বললাম হে আল্লাহ, মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ভুলের কি কোনো ক্ষমা নেই? 2 মাসের গর্ভবতী ইয়ানা 4 দিনের মাথায় বাংলাদেশ থেকে ইতালি চলে আসে তার বাবা মার কাছে। নিজের সাংসারিক ঘটনা ও বাচ্চার খবর তাদের জানালেন। ইয়ানার বাবা মেয়ের উপর ভীষণ নারাজ, সেজন্য ইয়ানাকে নিজের কাছে রাখতে চাইলেন না। ইয়ানার বাবা গম্ভীর কণ্ঠে বলে যেদিন তুমি আমার মান সম্মান নষ্ট করে বাড়ি ছেড়ে চলে গেছো সেদিন থেকেই তুমি আমার কাছে মৃত। ইয়ানার বাবার কথার পিঠে তার মা কিছু বলতে পারেননি, শুধু শাড়ির আঁচলে মুখ চেপে ধরে নিশ্চুপে কান্না করেছেন। ইয়ানার ফিরে আসার খবর পেয়ে তার খালামণি তাকে কল দেয়। ইয়ানার খবর অবশ্য তাকে ইয়ানার মা জানিয়েছেন। খালামণির সাথে কথা বলল ইয়ানা। তিনি ইয়ানাকে নিজের কাছে কানাডা চলে আসতে বলেন। যা হওয়ার হয়ে গেছে ভেবে অতীত পিছনে ফেলে কানাডা খালামণির কাছে চলে আসি ইয়ানা। উচ্চশিক্ষিত মেয়ে, দেখতে স্মার্ট, লম্বা। 1 মাসের মধ্যে ভালো একটা কোম্পানিতে জব পেয়ে যায়।
নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ইয়ানা। দিনের শেষে 3 সন্ধে বেলায় নিজের একাকিত্বকে সঙ্গী করে নেয় সে। অন্ধকার আচ্ছন্ন ঘর, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। ঘরের মধ্যে খটখট একটা শব্দ হচ্ছে। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে। কিয়ৎক্ষণ পর ঘরটি আলোয় আলোকিত হয়ে ওঠে। 20 বছরের একটি মেয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে লাইট জ্বালালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে শাসিত কণ্ঠে বলে, মা, সেই ছোট থেকে দেখেছি তুমি রোজ 3 সন্ধ্যাবেলা একটা রুমের মধ্যে একা বসে থাকো, তাও আবার গুটগুটে অন্ধকার করে। রুমের লাইট পর্যন্ত অন করো না, আর দরজা জানালা বন্ধ করে রাখো। রোজ রোজ এমনটা কেন করো? মেয়েটির কথা কর্ণগুহরে আসতে চেয়ার দুলালো বন্ধ করে গাড় কাত করে পিছনে তাকায় ইয়ানা। কোলের উপর থেকে চোখের চশমাটি হাতে নিয়ে তার চোখে পরিধান করেন। ঝাপসা চোখে বার কয়েক চোখের পলক ফেলে। অনেকটা সময় অন্ধকারে ছিল, হুট করে লাইটের আলোয় চোখ আবছা দেখছে। কিছুক্ষণ পর লাইটের আলোর সাথে দৃষ্টি মিলে যেতে তিনি সরু কণ্ঠে বলেন, তোমাকে কতবার বলেছি রুহানি, এই সময়টা আমার একান্তই ব্যক্তিগত, আর এই সময়টায় আমার আশেপাশে কারো উপস্থিতি আমি সহ্য করতে পারি না। তবুও কেন তুমি চলে আসো? রুহানি ঠোঁট জোড়া উল্টে কিয়ৎক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে রইল। তৎপর তার মায়ের সামনে এসে পায়ের সামনে হাঁটু বাজ করে বসে করুণ কণ্ঠে বলে, মা, আমি আজ তোমাকে বিরক্ত করতে আসিনি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। এখন যখন চলেই আসছো তা বলেই ফেলো, কি বলতে আসছো? মা, তোমাকে বলেছিলাম না আমার ফ্রেন্ড শ্যামার বিয়ে কথা? রুহানির কথায় তার মা বাবান্তর হয়ে শুধল, হ্যাঁ, ওই মেয়েটা, কি যেন নাম তার? পুরো নাম শেফালি শ্যামা। ওর বিয়ে মা আগামী সপ্তাহ। আমাকে বাংলাদেশ থেকে রোজ 10 বার করে কল দিচ্ছে এবং বলছে আমি যদি না যাই তাহলে ও বিয়ে করবে না। ইয়ানা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, কোথায় কানাডা আর কোথায় বাংলাদেশ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রুহানি? তোমাকে আমি ছাড় দিয়েছি বলে এতটাও ছাড় দিইনি যে তুমি একা একা বাংলাদেশ চলে যাবে। তোমার ওই ফ্রেন্ডকে বলে দাও তুমি যেতে পারবে না। তীক্ষ্ণ কণ্ঠে কথাটি বলে রুহানার সামনে থেকে তার মা চলে যায়। অভিমানে ঠোঁট জোড়া উল্টিয়ে ঠায় বসে রইল রুহানি। শুকনো ডুবগুলো মনে মনে বলল, তুমি যেতে দিবে না, তাই তো মা? দেখো, আমিও তোমার মেয়ে, আমি বাংলাদেশে যাবই, সেটা যেভাবেই হোক। এই রুহানি আয়রান বাংলাদেশে যাচ্ছে। সূর্যের প্রথম কিরণ পৃথিবীর বুকে উপসে পড়ছে, অন্যদিকে বিবর ঘুমাচ্ছে ইয়ানা। আজ মায়ের ঘুমিয়ে থাকার সুযোগ নেবে রুহানি। ছোট এক লাগেজে নিজের সাময়িক কিছু পোশাক নিয়ে নিজ রুম থেকে বের হয় রুহানি। মায়ের রুমের বাহির থেকে উকি দিয়ে একবার মাকে দেখে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর এয়ারপোর্টে চলে আসে। পিছনে তাকিয়ে বাড়ির নিঃশ্বাস ফেলে কানাডাকে বিদায় জানিয়ে ইমিগ্রেশন দিয়ে ভেতরে চলে যায়। কানাডা থেকে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট। জীবনের প্রথম ইতালিবাদী বিভিন্ন দেশে ভ্রমণ করছি রুহানি, তবু একা। বুকের মধ্যে দুঃখ ফুক করছে। বাড়ির নিঃশ্বাস ফেলে বিড় করে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে যে করে হোক বাংলাদেশে যাওয়ার ছিল। ছোট নানির থেকে শুনেছি বাংলাদেশে আমার বাবা আছে। আমার 20 বছর বয়স পূর্ণ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এই পর্যন্ত আমি যতবার তোমাকে আমার বাবার কথা জিজ্ঞেস করেছি তুমি ততবার আমাকে এড়িয়ে গেছো। এবার আর নয়, আমি আমার বাবাকে খুঁজে বের করব। তার আগে হচ্ছে বান্ধবীর বিয়ে। দীর্ঘ 15 ঘন্টা জার্নি করে ঢাকা এয়ারপোর্ট থেকে বের হলাম। পরদিন সকাল 10টায় বাংলার মাটিতে পা রাখতে মনে এক প্রশান্তি বয়ে গেল, যা আমি উপলব্ধি করতে পারলাম। মৃদু হেসে বললাম, আপা ঠিক বলেছিল, বাংলাদেশ মানেই এক বুক ভালোবাসা। সম্পূর্ণ অচেনা একটা শহর, একা একা চলে আসলাম। মাকে বলেও আসিনি, মার নাম্বারে টেক্সট পাঠিয়ে দিলাম। তবু এতক্ষণে মনে হয় মা পাগলের মতো হয়ে গেছে। তাই বাংলাদেশের সিমটা ফোনে সেট করে আগে মার নাম্বারে ডায়াল করলাম। মা কল রিসিভ করলো না বলে কয়েকটা মেসেজ পাঠিয়ে দেয়, আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করে না, আমি বাংলাদেশ পৌঁছে গেছি। ফোনটা প্যান্টের পকেটে রেখে একটা ট্যাক্সি ভাড়া করলাম। আমি আসবো তা শুধুমাত্র আমার বান্ধবী জানে। ও এয়ারপোর্টে আসবে বলেছিল, আমি আসতে দিইনি, শুধু বলেছিলাম তোর লোকেশন মেসেজে পাঠিয়ে দাও।
এদিকে ট্যাক্সিওয়ালা অর্ধেক বেলা আমাকে ডাকার উলিগুলি ঘুরাচ্ছে, কিন্তু ঠিকানা পাচ্ছে না। অবশেষে বিরক্ত হয়ে বান্ধবীর নাম্বারে কল দিলাম। একবার রিং হতে সে কল রিসিভ করে ফোনের ওপরে আমার কণ্ঠ শুনে সরি বলতে লাগলো। আমি জিজ্ঞেস করতেও বলে, ভুল হয়ে গেছে রে, আমি অ্যাড্রেস খানিকটা ভুল লিখে ফেলছি, খেয়াল করিনি, সরি। তুই বল এখন কোথায় আছিস? আমি আসছি এখনই। ওর কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে ধরলাম। 15 ঘন্টা পর এখন 9 ঘন্টা পুরো একটা দিন আমি শুধু জার্নি করছি, আর সে কিনা আমাকে ভুল অ্যাড্রেস দিছে। রাগ লাগলেও ফোনে কিছু বললাম না। গাড়ির ড্রাইভারের সাথে ওর কথা বলিয়ে দিলাম। ড্রাইভার শ্যামার সাথে কথা বলে ঠিকানা বুঝে নেয়। 5 মিনিট কথা বলে ড্রাইভার বলল, আচ্ছা ম্যাডাম, আমি 1 ঘন্টার মধ্যে ম্যাডামকে জায়গা মতো নিয়ে আসছি। ড্রাইভার কথা শেষ করে ফোনটা আমার দিকে এগিয়ে দেয়। ফোন কানে লাগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললাম, একবার বাড়ি আসতে দে, তারপর তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। মাত্রাতিরিক্ত রাগে কলটা ঠুস করে কেটে দিলাম। কথা বলার মুডটাই নষ্ট করে দিছে। অন্যদিকে আমি কল্পনাও করিনি ঢাকা শহরে এত জ্যাম পড়ে। 9 ঘন্টা ধরে জ্যামে বসেছিলাম। গাড়িতে বসে থাকতে থাকতে কোমরটা যেন দৌড়ে আসছে, পিঠটাও ছিনছিন ব্যথা করছে। নিজের উপর ভীষণ রাগ উঠতেছে। মনে হচ্ছে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করি। এখন আমার আধা ঘন্টা ধরে জ্যামে বসে আছি। বেশ কয়েকবার শ্যামা কল দিচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। সাইলেন্ট মুডেও ফোনটা বেশ বেজে চলেছে, শুনতেই পাইনি। বান্ধবীর বিয়ের জন্য বাংলাদেশ এসে কিডন্যাপ হয়ে গেলাম। কথাটা হাস্যকর হলেও এটাই সত্য। সকাল থেকে এ পর্যন্ত 2 বার জ্ঞান হারিয়ে ফেলছে ইয়ানা। সকালে নাস্তা বানিয়ে রুহানির রুমে আসে ওকে ডাকতে। রুমের মধ্যে রুহানিকে দেখতে না পেয়ে রুহানির নাম্বারে কল দেওয়ার জন্য সেলফোনে হাত নেয় সে। তখন রুহানির মেসেজগুলো দেখতে পায়। রুহানির মেসেজগুলো পড়ে ফ্লোরে বসে কান্না জুড়ে দেয় ইয়ানা। কিছুক্ষণ পর ফোনের লক খুলে তার খালার সাথে কথা বলে। রুহানি নেই খবর পেয়ে ইয়ানার খালাতো ভাই বোন ও তাদের সন্তান সবাই মিলে ইয়ানার ফ্ল্যাটে চলে আসে। সারাদিন ওনারা ইয়ানার পাশে থেকে বুঝাচ্ছে, কিন্তু ইয়ানা কোনো কিছুতেই মানছে না। রুহানি বাংলাদেশ সিম থেকে আসা মেসেজগুলি ইয়ানা দেখেছে কিছুক্ষণ আগে। মেসেজ চেক করে ওই নাম্বারে কল দিচ্ছে, প্রতিবারই নাম্বার বন্ধ বলছে। চোখ দিয়ে অজরে অশ্রু গড়িয়ে পড়ছে। মেয়ের কোনো বিপদ হলো না তো? মাথার মধ্যে বাক্যটি ঘুরছে। ভাবতে ভাবতেই রুহানির বেডরুমে আসে। পুরো রুমে চোখ বুলাতে টেবিলের বইগুলোর মাঝে একটা ধূসর রঙের ডায়েরি দেখতে পেল ইয়ানা। ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা উল্টাতে থমথমে হয়ে গেল সে। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল ডায়েরির পাতার ওপরে। ইংরেজিতে রুহানা নিপুণ হাতে লিখা, ডিয়ার ফাফা, প্রিয় বাবা। ডায়েরির প্রথম পাতায় বাবা নামক শব্দটি দেখে টেবিলের পাশে চেয়ারে দপ করে বসে পড়ল ইয়ানা। বুকের মধ্যে দুঃখফুক করছে। আলতো হাতে পরের পৃষ্ঠা উল্টালো সে। ডায়েরির সবগুলো পাতাতে রুহানি শুধু তার বাবাকে নিয়ে লিখেছে। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে খানিক বিজি ইয়ানা পড়তে লাগে, বাবা, ও বাবা, তুমি কোথায়? তুমি কি জানো তোমার মেয়ে তোমাকে ভীষণ মিস করে? এমন কোনো দিন যায় না যেদিন আমি তোমাকে মিস করি না। তুমি জানো আমার সকল বন্ধু বান্ধবীদের সবার বাবা আছে। ওরা রোজ ওদের বাবাকে নিয়ে আমার সামনে গল্প করে। ওদের বাবারা ওদের কত ভালোবাসে। ওদের বার্থডেতে ওদের উইশ করে, সারপ্রাইজ বার্থডে পার্টি দেয়। ভার্সিটিতে মাঝে মধ্যে ওদের বাবারা আসে। আমার দেখতে অনেক কষ্ট লাগে। শুধু মনে হয় আমার বাবা কেন নেই? আমার সব আছে, মা আমার কোনো কিছুরই কমতি রাখেনি। তবু আমার মনের মধ্যে শান্তি নেই, হাহাকার করে। প্রতিদিন আমি চটফট করি, শুধুমাত্র আমার পাশে তুমি নেই বলে। বাবা, তুমি কোথায় বাবা? আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমি মার কাছে তোমার কথা রোজ জিজ্ঞেস করতাম, কিন্তু মা আমাকে বলতো না। আমিও চাই আমার বাবা আমার কাছে আসুক। আমার বাবার ভালোবাসা আমার প্রাপ্য, কিন্তু আমি সে ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত। আমি তোমার কাছে আসবো বাবা, তোমাকে আমি খুঁজবো। আমি বাংলাদেশ আসবো বাবা, আমি তোমাকে খুঁজতে আসবো বাবা। তোমার রুহানি ডায়েরির বুকে চেপে ধরে শব্দ করে কাঁদতে লাগলো ইনায়া। ওর কান্নার শব্দ শুনে ড্রয়িং রুম থেকে বেডরুমে আসে ইয়ানার খালাতো বোন। ইয়ানার পাশে গিয়ে কাঁধে হাত রাখতে ইয়ানা তার বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সেই ইয়ানার কান্নার কারণ জিজ্ঞেস করে ইয়ানা কান্না মিশ্রিত কণ্ঠে বলে,
আমার একা আকাশ পরিমাণ ভালোবাসার পরও আমার মেয়ে বাবার অভাবে কান্না করে, বাবা নেই বলে কষ্ট পায়। আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারিনি ওর বাবার জায়গা নিতে। রুহানি মনে মনে ওর কষ্ট দমিয়ে রাখতো, আমাকে বলেনি ওর বাবাকে চায়। ওর বাংলাদেশ যাওয়ার আসল কারণ হচ্ছে ওর বাবাকে খোঁজা। ইয়ানার বোন সুজি শান্ত কণ্ঠে বলে, রুহানি তোকে বহুবার জিজ্ঞেস করেছিল ওর বাবা কোথায়, কিন্তু তুই কিছু বলিসনি, প্রতিবার ওকে এড়িয়ে গেছিস। চলে গেছে ও বাংলাদেশ ওর বাবাকে খুঁজতে। কিন্তু আপু ভেবে দেখ, বাংলাদেশ ছোট একটা শহর না, অনেক বড় একটা দেশ। ওখানে ও কিছুই চিনে না। তাছাড়া ইয়াসির ভাইয়ার নাম ছাড়া রুহানি কিছুই জানেও না, কখনো দেখেও নি। কীভাবে খুঁজবে রুহানি ওর বাবাকে? ইয়াসির নামে হাজারো মানুষ আছে বাংলার মাটিতে। ইনায়া হাতের উল্টো ফিট দিয়ে গাল মুছে নেয়, কর্কশ কণ্ঠে বলে আমি বাংলাদেশ যাব। 20 বছর পর মেয়ের জন্য আমি ইয়ানা মেহফাজ বাংলাদেশ যাব। আমার মন বলছে আমার মেয়ে ভালো নেই, ও কোনো বিপদে আছে। ফাঁকা রাস্তায় গাড়ি চলতে চলতে হুট করে থেমে গেল। হঠাৎ ব্রেক কষে পেছন থেকে খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়লাম। ড্রাইভিং সিটটা আঁকড়ে ধরে ড্রাইভারের উদ্দেশ্যে বললাম, আশ্চর্য, এভাবে ওকে ব্রেক করে? ড্রাইভার স্টিয়ারিংটা ডানে বামে ঘুরাতে ঘুরাতে বলে, গাড়ির ইঞ্জিনের প্রবলেম হয়েছে ম্যাডাম, গাড়ি আর সামনে যাবে না, গ্যারেজে নিতে হবে। এর থেকে আগে আপনাকে অন্য গাড়িতে দিয়ে যেতে হবে। ড্রাইভারের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছেন উনি? একে তো আমি পুরো একদিন ধরে জার্নি করতেছি, আবার এই শহরে নতুন, কোনো কিছুই চিনি না। ঘন্টার পর ঘন্টা তার গাড়ি দিয়ে ঢাকা শহর ঘুরতেছি, আর উনি এখন বলছেন গাড়ি সমস্যা, চলবে না, অন্য গাড়ি দিয়ে চলে যান। মাথায় যেন বাজ পড়লো। অভিমানের ঠোঁট জোড়া উল্টিয়ে কিয়ৎক্ষণ গাড়িতে বসে রইলাম। ড্রাইভারের আবারও ডাকে, দেন ভাঙে আমার। ফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকালাম। এদিকে সন্ধে হয়ে আসছে। গাড়ির গ্লাস দিয়ে বাহিরে তাকাতে চোখ ছলছল করে ওঠে। এখন এই মুহূর্তে আমি কোন দিকে যাব? বাবান্তর হয়ে ভাবতে লাগে। ড্রাইভার কম্পিত কণ্ঠে বলে, ম্যাডাম আপনি বলেন, আমি অন্য একটা ট্যাক্সি দাঁড় করিয়ে দিচ্ছি। এমনিতে রেগে আছি, তার উপর ওনার কথা শুনে কেন যেন গায়ে ফসকা পড়লো। তীক্ষ্ণ কণ্ঠে বললাম, লাগবে না আপনার কোনো সাহায্য। ভাড়া কত হয়েছে বলেন? ভাড়া মিটিয়ে দিয়ে ওনার গাড়ি থেকে নেমে পড়লাম। রাস্তার পাশ দিয়ে হাঁটছি। এখানকার রাস্তায় কেমন ধুলো বালি, তেমন ময়লা আবর্জনা। দেখেই বোঝা যাচ্ছে যে যখন যেখানে খায় তখন সেখানেই ময়লা ফেলে চলে যায়। বুঝলাম না, একটু কষ্ট করে ডাস্টবিনে ময়লা ফেললে তাদের কি হয়? লাগেজ টানতে টানতে হাঁটতে লাগলাম। রাস্তায় বেশ কয়েকজন আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। লক্ষ্য করছি মনে হচ্ছে আমি চিড়িয়াখানার এক প্রাণী। রাস্তার পাশে কয়েকজনকে শ্যামার বাড়ির অ্যাড্রেস দেখিয়ে জানতে চাইলাম কোন দিকে যাব। কেউ বলতে পারলো না। নিরাশ হলাম, হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলাম। কিছু দূর পথ আসতে আবারও কয়েকজনকে অ্যাড্রেস দেখিয়ে প্রশ্ন করতে একজন বলল, সোজা হাঁটতে থাকবেন প্রায় মিনিট 10। তারপর একটা অটো নিয়ে বলবেন সুরুজবিলা যাব। অটোওয়ালা আপনাকে নিয়ে যাবে। ওনার কথা শুনে মনে হলো বেশ দূরে নয়, খুব কাছে। ওনাকে ছোট্ট করে থ্যাংক ইউ বলে আগের নেই হাঁটতে লাগলাম। 10 মিনিটের জায়গায় 20 মিনিট ধরে হাঁটছি। রাস্তা যেন শেষ হচ্ছে না। এর ওপরে কয়েকজন লোক ইচ্ছে করে এসে ধাক্কা খাচ্ছে। মেজাজটা তীর করে বিগড়ে যাচ্ছে। কোন দিকে যাব বুঝতে পারছি না। মাত্রারিক্ত রাগে দাঁতের দাঁত চেপে রাস্তার পাশ দিয়ে হাঁটছি। রাস্তার পাশে সাদা শার্ট ও কালো প্যান্ট পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কানে ফোন, কারোর সাথে কথা বলছে। তার থেকে কিছুটা দূরত্বে কয়েকজন লোক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মেয়েটার উপর নজর রাখছে। মেয়েটা বারবার এদিক ওদিক তাকাচ্ছে, এক হাতে ফোন আর অন্য হাতে একটা লাগেজ। মনে হচ্ছে কোনো ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। কলে কাউকে বলছে, কিছুক্ষণের মধ্যে আমি এয়ারপোর্টে আসছি, তোমরা ওখানেই চলে আসো। যত দ্রুত সম্ভব আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে হবে। কোনোভাবে এর হাতে ধরা পড়া যাবে না। তার হাতে ধরা পড়া মানে হচ্ছে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তীক্ষ্ণ চোখে মেয়েটিকে পরোক্ষ করা লোকটি গাড়ির ভিতরে বসা একজনকে বলে, বসকে ফোন লাগা। লোকটার কথা মতো একজন বস নামে সেভ করা নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পর কল বাজার ফল কল রিসিভ করে। ও পাশের লোকটি মেয়েটার দিকে একবার তাকিয়ে ফোনের ওপর পাশের লোকটার উদ্দেশ্যে বলে, বস
মেয়েটা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। ফোনের অপর প্রান্তে লোকটি রাগিয়ে শক্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব ওকে এসের কাছে নিয়ে আসো। লোকটি ঠিক আছে বলে কল কেটে গাড়ির ভিতরে থাকা কয়েকজনকে উদ্দেশ্য করে বলে, বসের পারমিশন পেয়ে গেছি, চল। লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এদিকে ওই মেয়েটি তার জায়গা থেকে সরে যায়। সে ফোনে কথা বলতে বলতে অন্যদিকে হেঁটে যাচ্ছে। পিছন থেকে রুহানি মেয়েটির জায়গায় ঠিক যেখানে ওই মেয়েটি দাঁড়িয়েছিল ওখানে এসে দাঁড়ালো। রাস্তার চারপাশে চোখ বুলাতে লাগলাম। কোনো ট্যাক্সি বা রিক্সা দেখছি না। খানিক বিরক্ত হলাম। মনে হলো এখন শ্যামাকে কল দিতেই হবে। ওকেই বলি এখানে এসে আমাকে নিয়ে যাবে। প্যান্টের পকেটে সবেমাত্র হাত দিলাম, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কোনো এক পুরুষালী হাত আমার মুখের উপর রুমাল রেখে আমার মুখ শক্ত করে চেপে ধরল। দুই পাশ থেকে দুজন পুরুষ আমার দুই হাত ধরে টানছে। চোখ জোড়া বড় সড়ো করে তাকালাম। শুনলাম রাস্তা তেমন কোনো মানুষজন নজরে আসছে না। মুখ দিয়ে অস্ফুট স্বরে নানান আওয়াজ বেরিয়ে আসছে। নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করলাম। তিনজন লোকের সাথে ফেরি উঠছি না। একটা সময় নিস্তেজ হয়ে ঢলে পড়লাম। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। হাজার চেষ্টা করেও মিলে রাখতে পারছি না। আর কত বাড়ির মধ্যে পায়চারি করবি শেফালি, এখন একটু বয়। শাশির কথা শুনে দাঁড়িয়ে পড়ল শ্যামা। বাড়িতে সবাই তাকে শেফালি বলে। কানাডায় যখন পড়তে গিয়েছিল তখন তার বন্ধুরা শ্যামা নামটাকে ছোট করে শ্যাম বলে ডাকত। শ্যামা খানিক বিরক্ত হলো। গম্ভীর ও চিন্তিত কণ্ঠে বলে, চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।